হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার একটা সিম্পল রেসিপি, এটা চাল কুমড়ো শাক। জানি না কে কে খেয়েছেন। তো চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা তরকারি করেছি, চলুন চটপট দেখিয়ে দিই। দেখুন, ফার্স্টে আমি চাল কুমড়ো শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ধোয়া হয়েছে। 2-3 বার করে সুন্দর করে জল ছাড়িয়ে ছাড়িয়ে ধুতে হবে। আমি ডাটাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে ছুলে ছুলে এরকম একটা ভাবে কেটে রেখেছি। আর শাকগুলো খুব ছোট করিনি, কারণ চাল কুমড়ো শাক একটু নরমই হয়, সেই জন্য। কড়াই দেখে ভয় পাবেন না। এর মধ্যে একটু আগে আমি চিংড়ি মাছ ভাজা করেছিলাম বলে এরকম দেখতে লাগছে। তো এই কড়াইয়ের মধ্যেই আমি, দেখুন, খুব বেশি তেল দিচ্ছি না, জাস্ট 2-3 চামচ তেল দিচ্ছি। খুব কম তেলেই রান্নাটা হয়ে যায়। এটা স্বাস্থ্যসম্মত একটি রান্নাও। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু। আমি একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কিছু আলু এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আলুগুলো দিয়ে ভালো করে আমি এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে এখনই আমি লবণ হলুদ কিছু দিচ্ছি না, কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণ হলুদ অ্যাড করব। এবার আলুগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি কোনো ফোড়ন টোড়ন এখন দিইনি, এটা দুটো মানে পরের বার ফোড়ন দেব, একবার তরকারিটা রান্না বসিয়ে তারপর। এবার সামান্য আমি দিয়ে দিলাম, একদম সামান্য লবণ, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার আমি এই যে আলু ভাজার তেল আছে না, এই আলু ভাজার মধ্যেই আমি একই সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছ। আমার ফ্রোজেন করে রাখা, ডিপ ফ্রিজে রাখা ছিল চিংড়ি মাছগুলো, সেগুলোকে বার করে নিলাম। একদম সামান্য কয়েকটা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুর যে লবণ বা হলুদ আছে, সেই আলুর লবণ হলুদেই সুন্দর করে এই মাছের গায়েও একটা লবণ হলুদের কোট চলে আসবে, সেই জন্য আমি এক্সট্রা করে আর লবণ হলুদ মাখাইনি। দেখুন, এইবার ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে এই চিংড়ি মাছগুলোকে। এই স্টেজে দেখুন, চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, নাহলে বেশি ভাজলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কেটে ফালি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়েই আমি দিয়ে দেবো শাকগুলো। দেখুন, ফার্স্টে শাকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হবে যেন অনেক, কিন্তু একটু কমে আসলে, যে একটু ভাপ পাবে, গরম পাবে, সেই কমে আসবে। আমি একটু প্রথমে অল্প শাক দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম। তারপরে আরও যে শাকগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, সম্পূর্ণ শাকগুলোকে আমি দিয়ে দেব। উল্টোতে না পারলে কোনো ব্যাপার না। এই স্টেজে আপনারা লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। এমনি এমনি ভাপে গরম হয়ে শাকটা নরম হয়ে যাবে এবং অল্প হয়ে যাবে, শাকটা যে পরিমাণে কম মনে হবে। এবার আমি, দেখুন, হলুদ দিয়ে দেওয়ার পর এবার লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কোনো রকম একটু, দেখুন, নাড়িয়ে নিচ্ছি একদম আস্তে আস্তে, হালকা হাতে, জাস্ট যতটা নাড়তে পারি সেইভাবে একটু খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এবার একটু সামান্য, আমি একটু শাকটাকে একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল মতো রাখতে চাইছি, তাই জন্য আমি একটু হালকা জল দিচ্ছি। দিয়ে এবার শাকটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শাকটা কি সুন্দর নরম হয়ে একদম, কতটা ছিল আগে, এখন কতটা কম হয়ে গেছে। এবার ভালো করে শাকটাকে একটু লবণ হলুদ গুঁড়ো চারিপাশে মিলিয়ে নিচ্ছি। শাকটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। সেদ্ধ হয়ে গেলে দেন আমরা ফোড়ন দেব, তার আগে আমরা দেব না। তো শাকটা এখনো সেদ্ধ হয়নি, জাস্ট একটুখানি মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 15 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শাক দিয়ে কতটা জল গলেছে আর শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ডাটা নিয়ে দেখবো যে ডাটাটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা। আমি ফার্স্টে একটু নাড়িয়ে নিলাম শাকটাকে। নাড়িয়ে নিয়ে এবার একটা ডাটা আমি একটুখানি তুলে দেখব। আমার একটু শক্ত শক্ত মনে হচ্ছে ডাটাগুলো, মানে আর একটু ভালো করে গলবে, ভালো মতন গলবে, তারপরেই ফোড়ন দেব। তো আমি চাইছি যে ফোড়নটা দিয়েও কিন্তু শাক গলিয়ে নেওয়া যায়। তো আমি একটু ফোড়নটা দিয়ে দিই। আমি কড়াই আবারও বসিয়ে দিলাম। বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিচ্ছি। দেখবেন একদমই সামান্য তেল দেব। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আচ্ছা, আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য শুধু সিম্পলি রাঁধুনি। আপনারা সবাই মোটামুটি রাঁধুনি চেনেন,
তো সেই রাঁধুনি আমি দিয়ে দিলাম। এবার রাঁধুনিটা একটু ভাজা ভাজা হবে, দেন আমি শাকটাকে এর মধ্যে ঢেলে দেবো। আমি দেখবেন কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো মানে শুকনো লঙ্কার গুঁড়ো, কোনো মশলা দিইনি। একদম নর্মালি হালকাভাবে তরকারিটা রান্না করছি, কিন্তু এটা খেতে একদম অসাধারণ লাগে। একবার বাড়িতে করে দেখবেন। যারা তরকারিতে একটু মিষ্টি পছন্দ করেন তারা এই স্টেজে, যে আমি যে ফোড়নটা দিলাম, এখন আমি ঢেলে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হলে, এই স্টেজে আপনারা একটু সামান্য মিষ্টি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি দেব না। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো শাকটা, কারণ ফোড়নটা দেওয়ার পরে ফোড়নের গন্ধটা, অ্যারোমাটা যাতে ভেতরে থাকে, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে, কারণ আগে থেকে এগুলো সম্পূর্ণটা সেদ্ধই ছিল। ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা। দেখুন শাকটা কত সুন্দর রেডি হয়ে গেছে। ঝোলটা আপনাদের কাছে, আপনারা কতটা মাখা মাখা পছন্দ করবেন বা একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করবেন, সেই বুঝে আপনারা রাখবেন। তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো দেখুন সুন্দর করে একটু মাখা মাখা ব্যাপার চলে এসছে, আলুগুলোও একটু গলে গলে গেছে, শাকটাও সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে বন্ধ করে দেব, আঁচটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে নেব। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।